শুরু করা যাক। সিরিজ হচ্ছিল, সিরিজের কন্টিনিউশন হচ্ছে। আজকে সিরিজের টেস্ট করার গল্পগুলো সব বলা হয়ে গেছে মোটামুটি। রেশিও টেস্ট হতে পারে, কচি রুট টেস্ট হতে পারে, কচি কনডেনসেশন টেস্ট হতে পারে, ইভেন তুমি গাউস টেস্ট দিয়ে করতে পারো, র্যাবিস টেস্ট দিয়ে করতে পারো, আর লিবনিজ টেস্ট দিয়ে করতে পারো। অ্যাবেল ডিরিচলেট টেস্টটা কী জিনিস সেটা মোটামুটি একটু দেখে নিও, ওই টাইপের প্রবলেম আসলে যেন পেরে যাও। আজকে চাইছিলাম সাম অফ দ্য সিরিজ কী করে বের করতে হয় তার একটা ধারণা অবশ্যই দেব। তার আগে ছোট ছোট কিছু অঙ্ক খুব সহজে কি করে করা যেতে পারে তার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন সাবজেক্টিভ টাইপ কোশ্চিন, বলছো না যে সাবজেক্টিভ টাইপ কোশ্চিন আসলে কেমন আসবে। আমি যে সাবজেক্টিভ টাইপ কোশ্চিন মানে এটা সাবজেক্টিভ টাইপ কোশ্চিন। তুই বলছো কেন? এক্সামিন হোয়েদার ফলোয়িং সিরিজ ইজ কনভার্জেন্ট, তার মানে তোমার এটা এমসিকিউর কোনো গল্প নেই, তাহলে তোমাকে এটা পুরো কোষে দেখাতে হবে। তো অন্তত কোন টেস্ট দিয়ে করব সেই ধারণাটা তো থাকার দরকার না, নাহলে কী করে করব। তা সাবজেক্টিভ টাইপ কোশ্চিন দু একটা করে দিচ্ছি তোমাদের নমুনা হিসাবে। এই ধরনের কোশ্চিনগুলো আসতে পারে, না আসার কিছুই নেই, কিন্তু কি প্যাটার্নে এক্সাম হবে সেটা আমরা বুঝতে পারছি না। আমি ট্রাই করছি যতদিন সম্ভব আমি তাড়াতাড়ি জানার চেষ্টা করছি, কিন্তু জানি না তোমরা আমার থেকে বেশি বেটার জানো এইসব ব্যাপারগুলো, কখন কি হবে। দীর্ঘদিন ওয়েট করছো, দীর্ঘদিন, এতদিন ওয়েট করেছো মানে ভাবা যায় একটা সুযোগ, একটা চান্স খুঁজছো, সেই চান্সটা যেন কোনো মতে ফেল না করে, সেই জন্য আমরা এই ক্লাসটাকে কন্টিনিউ করছি, আর কোনো কারণ নেই। এক্সামিন হোয়েদার দ্য ফলোয়িং সিরিজ ইজ কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট। তোমরা বলতে পারবে এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? যদি এমসিকিউ আসতো, দুটো অপশন যদি হতো, তাহলে কি হবে, কোনটা হবে, কি মনে হচ্ছে? কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, কি মনে হচ্ছে? আমার তো কেন যেন মনে হচ্ছে এটা ডাইভার্জেন্ট হবে, কারণ উপরে ফ্যাক্টরিয়াল এন আছে। উপরে ফ্যাক্টরিয়াল এন আছে মানে যত এনের মান বাড়াবে তত উপরের দিকটা বেড়ে যাবে, তার মানে ডাইভার্জেন্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি। তো আমরা কি করব, কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ফাংশনটাকে, সিরিজটাকে ইউএন ধরে নেওয়া। লেট সামেশন ইউএন বি দ্য গিভেন সিরিজ। তো গিভেন সিরিজ হিসাবে আমি সামেশন ইউএনটা ধরে নিলাম। হোয়ার ইউএনটা কত? হোয়ার ইউএন ইকুয়ালস টু উপরে ফ্যাক্টরিয়াল এন, নিচের দিকে 1 × 3 × 5 × 2n-1। যখনই এরকম টাইপের অঙ্ক দেখবে, রেশিও টেস্ট মাস্ট, আগে রেশিও টেস্ট দেন অন্য কিছু। তাহলে রেশিও টেস্ট দিয়ে কি পাচ্ছ, UN/UN + 1 নিয়ে নাও, তার মানে উপরে ফ্যাক্টরিয়াল এন, নিচের দিকে 1 × 3 × 5 × 2n-1 ইন্টু, এবার যখন UN+1 নেবে জাস্ট এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি আসবে, 135 2n-1 থাকছে, দেন 2n+1, নিচের দিকে কি থাকবে, নিচের দিকে থাকবে n+1 তার ফ্যাক্টরিয়াল। আশা করি বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। সমস্ত টার্মগুলো খেয়াল করো, সমস্ত টার্মগুলো প্রায় কেটে যাবে, শুধু পড়ে থাকছে কোন কোন টার্ম, আমি সেটা পুরো কেটে যাচ্ছে। যে টার্মটা পড়ে থাকবে উপরে সেটা 2n+1, নিচের দিকে কোন টার্ম পড়ে থাকছে, এই দুটো থেকে n+1। এবার না আর লিমিট টিমিট কিছু নিও না, ডাইরেক্ট কি লিখবে, দিস ওয়ান টেন্স টু, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি কত। তো এটা টেন্স টু লেখার সময় এক কাজ করো, এটাকে n দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 + 1/n, আর এখানে 1 + 1/n। লিমিট নিতে পারো, কিন্তু এই নোটেশনটাও লিমিটেড নোটেশন। n টেন্স টু ইনফিনিটি, এই টোটাল টার্মটা কত হবে, যেহেতু 1/n জিরোর দিকে যাবে, এটাও যেহেতু জিরোর দিকে যাচ্ছে, তাহলে 2 + 0, 1 + 0 মানে 2। ক্লিয়ার? এই 2টা <1 না greater 1? greater 1 হলে কি হয়, রেশিও টেস্ট দিয়ে, যে রেশিও টেস্টটাকে বলা হচ্ছে ডি-অ্যালামবার্টস রেশিও টেস্ট। কে বলবে এটা greater 1 হলে কনভার্জেন্ট হয় না ডাইভার্জেন্ট হয়? কনভার্জেন্ট হয়। শিওর তো? যদি আমি greater 1 কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট এই ধারণাগুলো যদি না থাকে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো বেকার করানো। সমস্ত কিছু ঠিকঠাক করে করলে আর কনক্লুশন টানার সময় চাপে পড়ে গেলে সেটা যেন না হয়। কনক্লুশন টানাটাই হচ্ছে আসল কাজ। গ্রেটার হলে কনভার্জেন্ট, তাহলে এটা কিন্তু একদম ঠিকঠাক করে জানতে হবে। দেখে নাও
রেশিও টেস্ট আমি কিন্তু এই ফর্মটা নিয়েছিলাম। তাহলে এই ফর্মটাতে গেটার হলে কনভার্জেন্ট আর লেস হলে ডাইভার্জেন্ট। তাহলে এই ফর্মটা নিয়েছো, এই ফর্মটাতে গেটার হলে কনভার্জেন্ট, উল্টো ফর্ম নিলে কী হবে? লেস। তাহলে বলো দেখি এখানে যে সিরিজটার কথা বলা হলো এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? কনভার্জেন্ট হবে। তাহলে দেয়ার ফর বাই রেশিও টেস্ট, নাহলে ডি অ্যালম্বার রেশিও টেস্ট, ডি অ্যালম্বার্টস রেশিও টেস্ট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। যখন সাবজেক্টিভ কোশ্চিন হবে, আবার বলছি লেখার যখন কোশ্চিন হবে তোমাকে এইটুকু লিখতেই হবে। এমসিকিউ হলে তো বেঁচে যাবে, এদিক ওদিক করে কিছু একটা কারো দেখে দেখে করলেও হয়ে যাবে। এমসিকিউ আর সাবজেক্টিভ কোশ্চিন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এমসিকিউতেও অনেকে আইডিয়াতে অ্যান্সার দিয়ে দিতে পারো, কিন্তু সাবজেক্টিভ কোশ্চিনে আইডিয়াতে অ্যান্সার দেওয়ার কোনো জায়গায় নেই। শুভঙ্কর বলো। শুভঙ্কর দাস কিছু বলছো? না স্যার। ওকে, মাইকটা বন্ধ করো। তো এই হলো এক্সামিন করার টেকনিক। যেমন ধারণাটা পেলে ভালো। এটা কোথায় এসেছিলো জানো তো? এটা NBHM বলে একটা এক্সাম হয়, সেই এক্সামে একবার পরীক্ষায় এসেছিলো। 6 নাম্বার দিয়েছে, নাম্বারটা ভাইটাল নয়, নাম্বার তো যা খুশি হতে পারে। কই রে বাবা, হ্যাঁ। এরপরে দেখো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, এরকম টাইপের যদি অঙ্ক থাকে সাম বের করবো কি করে? সিরিজটার কনভার্জেন্সি ডাইভার্জেন্সি বলছে না, বলছে এর সামটা তুমি বের করো। তাহলে এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? বলো দেখি। 1-এর অঙ্কটা ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, তাহলে এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? স্বাভাবিক, সাম বের করতে বলেছে নিশ্চয়ই, তাহলে কনভার্জেন্ট। এ তো ডাইভার্জেন্ট হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এই অঙ্কগুলোর কনভার্জেন্সি ডাইভার্জেন্সি বের করার দরকার নেই, সামটা বের করতে হবে। কি করে সাম বের করব? সাধারণত কি হয়, সাম বের করার অঙ্ক দিলে আমরা প্রথমেই ইগনোর করি, কারণ সাম বের করব কি করে? প্লাস করে। তো ওটা কিছু টেকনিক ইউজ করতে হয়, যে টেকনিকগুলো মানে আরবিট্রারি টেকনিক হতে পারে, যে টেকনিকগুলো নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করবে না, সেই টেকনিকগুলো ইউজ করতে হয় এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। তো সামেশান কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি কে স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল কে, এটাকে আমি কি লিখতে পারি? এর পরের লাইনে কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, একটা কে কেটে গিয়ে ঠিক যেন এমন টাইপের হচ্ছে না? হবে মেবি, হতে পারে। ঠিক করে নিয়েছো? কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। বলো তো উপরে আমি এটাকে কে মাইনাস 1 প্লাস 1 লিখতে পারি কিনা? এরকম অঙ্ক আমি আগের দিন একটা করেছি, খুব সম্ভবত মনে পড়ছে এবার। এই দুটোকে আবার আলাদা করে দাও, হলো প্লাস সামেশন কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই কে মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। কথা বুঝতে পারছো? কত অ্যান্সার বললে? 2 বাই ই নাকি 2e? কি বললে? 2e। ভেরি গুড, 2e অ্যান্সার আসবে মনে হচ্ছে তাই। আচ্ছা এবার তাকাও কে ইকুয়ালস টু 1 বসাচ্ছি, বোঝো কিন্তু কে ইকুয়ালস টু 1 এখানে বসালে কি হবে? কে বলবে কে ইকুয়ালস টু 1 বসালে কি হবে? 0 ফ্যাক্টরিয়াল, 0 হবে। তাহলে 0 যখন হবে না, উপরের টার্মটা দেখো, নিচেটা 0 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে যেহেতু 0 হবে তাহলে কে ইকুয়ালস টু 1 বসিয়ে কোনো লাভ নেই। তাহলে পরের লাইনে এটা হয়ে যাবে কে ইকুয়ালস টু 2 থেকে ইনফিনিটি। কথা না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে পারো। হলো? এবার তাকাও কে মাইনাস 1 আবার কেটে দাও, তাহলে কে ইকুয়ালস টু 2 থেকে ইনফিনিটি 1 বাই কে মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল সামেশন কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই কে মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তোমরা সবাই জানো ই টু দি পাওয়ার এক্সের এক্সপানশন খুব সহজ এক্সপানশন হচ্ছে কি না 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের এক্সপানশন। যদি সামেশন দিয়ে লিখতে চাও তাহলে বলতে হবে কে ইকুয়ালস টু 1 টু
k ইকুয়াস টু 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টরিয়াল কে। তার মানে ই টু দি পাওয়ার 1 যদি লিখতে চাই তাহলে কে ইকুয়াস টু 0 টু ইনফিনিটি 1 বাই ফ্যাক্টরিয়াল কে। তাহলে এই টার্মটার এক্সপানশন কিন্তু ই টু দি পাওয়ার 1। তাকাও তো কে ইকুয়াস টু 0 থেকে শুরু হলে 1 বাই কে থাকে, তাহলে 1 থেকে শুরু হলে কি থাকবে, কে মাইনাস 1 থাকবে, 2 থেকে শুরু হলে কে মাইনাস 2 থাকবে। প্রয়োজনে তুমি কি করতে পারো, কে মাইনাস 2টাকে এন ধরে নাও, বা এখানে কে মাইনাস 1টাকে এম ধরে নাও। তাহলে মজার কথা হচ্ছে যে এই টার্মটার এই দুটো টার্ম একই জিনিস, তাহলে এটাও আমার ই, এটাও ই, তাহলে আলটিমেটলি 2e। সাবজেক্টিভ কোশ্চিন হোক আর এমসিকিউ হোক, এই অঙ্কটাতে সাম বের করতে বলেছে মানে তোমাকে এইভাবে ক্যালকুলেট করা ছাড়া উপায় নেই। এটাই এবার এমসিকিউ হয়ে যাবে যে সাম অফ দি সিরিজ ইজ, অপশনটা নিয়ে নাও, ই একটা, আর একটা 2e, 3e, 1/e, এইভাবে অপশন হয়ে যাবে। ঠিক আছে, সাম বের করার গল্প হচ্ছে দিস ওয়ান। বুঝতে না পারলে জিজ্ঞাসা করো, বুঝতে না পারলেই জিজ্ঞাসা করো। সাম কি করে বের করব তার একটা ধারণা পেয়ে গেল। বেশ কিছু এরকম প্রবলেম আছে সাম বের করার, খুব ইম্পর্টেন্ট, অঙ্কগুলো আসে, ইভেন পরীক্ষায় আসে। ওকে, এবার চলে আসো, এই অঙ্কটা কি বলছে, হোয়াট আর দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ দ্য ফলোয়িং সিরিজ ইজ কনভার্জেন্ট। কোন কোন ভ্যালুর জন্য এই সিরিজটা কনভার্জেন্ট হবে সেই সমস্ত ভ্যালুগুলো বের করো। হোয়াট আর দ্য ভ্যালু অফ আলফা, আলফার কোন কোন ভ্যালুর জন্য এই সিরিজটা কনভার্জেন্ট হবে। বলতে পারবে পি সিরিজ যদি হতো তাহলে বলতাম আলফার মানটা গ্রেটার 1 হলে কনভার্জেন্ট, ইভেন আলফার মান যদি 1 হয় তখন আমি ডাইভার্জেন্ট বলতাম। কিন্তু উপরে যে -1 টু দি পাওয়ার n আছে সেটা একটা অনুঘটকের কাজ করেছে। কি হবে, অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ আলফার কোন ভ্যালুর জন্য এটা কনভার্জেন্ট হবে, কোন গ্রেটার দেন 1, না ভুল। আর কেউ, না এটা তো পি সিরিজ। পি সিরিজ নয়, এটা এটা অল্টারনেটিং সিরিজ। লিবনিজ টেস্ট দিয়ে প্রমাণ করব এই সিরিজটা কি হবে। লিবনিজ টেস্ট দিয়ে করে দিলাম, এবার ওটা তো কে বলবে, আর কে বলবে, পি সিরিজ, পি সিরিজ মনে, পি সিরিজ বলছি, লিবনিজ টেস্টটা মনে আছে, লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্টের স্টেটমেন্টটা কি দেখো, লেট ইউএন বি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে ইউএন, such that limit n tends to infinity un equals to 0. যদি এটা হয় তাহলে then the alternating series summation -1 to the power n into un is convergent. অল্টারনেটিং সিরিজটা তাহলে কনভার্জেন্ট হবে দিস ওয়ান। এবার তাকাও, এখানে আমি ইউএনটাকে ধরে নিচ্ছি, এই এক্সাম্পলটা যেটা আছে তাতে আমি ইউএনটাকে ধরে নিচ্ছি 1/n টু দি পাওয়ার আলফা। ইউএন এটা নো ডাউট এটা পজিটিভ, কিন্তু মনোটোন ডিক্রিজিং দরকার, ইনক্রিজিং হলে চলবে না। আলফার কোন মানের জন্য এটা মনোটোন ডিক্রিজিং হবে, আলফার কোন মানের জন্য মনোটোন ডিক্রিজিং হবে, যদি আলফাটা গ্রেটার 0 হয় তাহলে ইউএন ইজ মনোটোন ডিক্রিজিং। আলফার কোন মানের জন্য এর লিমিটটা গ্রেটার 0 হবে, সরি ইকুয়াল 0 হবে, লিমিটিং ভ্যালু ইউএন ইকুয়াল 0 হবে কোন মানের জন্য, আলফার মান কত হলে ইউএন এর লিমিটটা 0 হবে। বোঝা যাচ্ছে, কারণ আলফা যদি আমার পজিটিভ কিছু হয় তাহলে নিচের দিকে থাকবে, নিচের দিকে তাহলে 0 হবে। আলফার মান যদি 0 হয়ে যায় সাপোজ, তাহলে 1/n টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 0 হবে না, তাহলে 0 হতে পারে এটা, তাহলে এই মানের জন্য 0 হবে। সঙ্গে সঙ্গে আমি কনক্লুশন টানতে পারি বাই লিবনিজ টেস্ট সামেশন -1 টু দি পাওয়ার n টু দি পাওয়ার আলফা ইজ কনভার্জেন্ট ইফ আলফা গ্রেটার 0। মানে এমসিকিউ যদি হয়
তাহলে আমরা তো ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবো আলফা গেটার 0। কিন্তু আবার যদি সাবজেক্টিভ টাইপ কোশ্চিন হয় যেখানে কিছুটা তোমাকে লিখে দেখাতে হবে, তাহলে এইটুকু কথা অন্তত বলতে হবে। অ্যানালাইসিসে এটা একটা সুবিধা আছে যে কম কথা দিয়ে যেন আমার বেশি নাম্বার পাওয়া যায়। তুমি যদি এটা অ্যাপ্লিকেশন জিওমেট্রি কথা বলতে তাহলে বেশি কথা লিখতে হতো, কারণ সেখানে ব্রেন খাটানোর কিছু ছিল না, কিন্তু এখানে ব্রেন খাটাতে হচ্ছে, সেই জন্য এটা কম কথাতে বেশি নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার? কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এটার অ্যান্সারটা ঠিক আছে কি না, বুঝতে পেরেছো কি না বলো। গেটার 1 হলে তো হবে, গেটার 1 হলে তো কনভার্জেন্ট অবশ্যই হবে, কিন্তু তোমাকে সেই ভ্যালুটাই বের করতে হবে যে ভ্যালুর জন্য সবসময় কনভার্জেন্ট হবে, বা মানে কি বলবো, যে ভ্যালুটা হচ্ছে তোমার ওই ভ্যালুটা বাদ দিয়ে বাকি জায়গায় ডাইভার্জেন্ট হবে, মানে সমস্ত ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। তাহলে আলফা গেটার 1 হলে তো হবেই, কিন্তু আলফা গেটার 0টা হচ্ছে বেস্ট অপশন। বেস্ট অপশন হচ্ছে আলফা গেটার 0। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? গৌতম ঠিক আছে, একদম ওকে। এবার শোনো, এটা গেল, এটা অনেকবার বলা হয়েছে। বলতে পারবে এর লিমিটটা কত হবে? ডাইরেক্ট বলতে হবে, ডাইরেক্ট বলতে হবে কত হবে এই লিমিটটা। কত? 1 না, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি করছো নাকি? কত হবে এই লিমিটটা? 0 হবে, ঠিক তো? কি করবে, কি করবে? এখানে স্যার কোঅর্ডিনেশন করব, কোঅর্ডিনেশন করলেই হয়ে যাবে। উপর নিচে শুধু ভাগ করব, আর তো কিছু নেই রে বাবা। উপর n স্কয়ার দ্বারা ডিভাইড করলে n স্কয়ার দিয়ে ডিভাইড করলে এটা তো মাইনাস আছে, মাইনাস থাকলে কিছু করা যাবে না, প্লাস থাকলে তো ইনফিনিটি বলে দিতাম। এটা র্যাশনালাইজ করো, কোঅর্ডিনেশন করো, কিচ্ছু না। un সমান সমান রুট আন্ডার অফ n স্কোয়ার প্লাস n মাইনাস n স্কোয়ার প্লাস 1, রুট আন্ডার অফ n স্কোয়ার প্লাস n মাইনাস প্লাস রুট আন্ডার অফ n স্কোয়ার প্লাস 1 হলো। আচ্ছা 1ও আসতে পারে, জানি না ঠিক আছে, ঠিক বলছে কিনা। তাহলে এই সেম টার্ম দিয়ে উপর নিচে গুণ করে দিলে উপরে থাকবে n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 1, তার সঙ্গে তুমি নিচ্ছ রুট আন্ডার অফ n স্কোয়ার প্লাস n প্লাস রুট আন্ডার অফ n স্কোয়ার প্লাস 1। উপরে থাকছে তোমার n স্কোয়ার প্লাস n মাইনাস n স্কোয়ার মাইনাস 1, নিচের দিকে থাকছে n স্কোয়ার প্লাস n প্লাস রুট আন্ডার অফ n স্কোয়ার প্লাস 1। এটা কাটলো, কেটে আমি কি পেলাম? n মাইনাস 1। n মাইনাস 1কে এবার n দিয়ে ভাগ করো, তাহলে এটা n দিয়ে ভাগ করলে আসবে 1, n দিয়ে ভাগ করছো 1 মাইনাস 1/n, এখানে n দিয়ে ভাগ করছো, এখানে n দিয়ে ভাগ করলে রুট আন্ডার অফ 1, রুট আন্ডার অফ 1 প্লাস 1/n থাকবে, বুঝতে পারছো? আর এটা প্লাস রুট আন্ডার অফ 1 আর 1/n স্কোয়ার থাকবে। এদের লিমিট কিন্তু আমি ভুল বললাম একটু, 0 হবে না, 0 হবে না, 1ও হবে না, 1/2 হবে। আচ্ছা এরপরে যদি আমি জিজ্ঞাসা করি, ভুল তো বলবেই তোমরা, আমি জানি, এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? 1/2 কেন বুঝতে পারছো? 1 মাইনাস 0, আর এখানে রুট আন্ডার অফ 1 প্লাস 0, রুট আন্ডার অফ 1 প্লাস 0, দিস ইকুয়ালস টু 1/2। এরপরে যদি আমি বলি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, ভুল কিন্তু তোমরা বলবে, আমার কেন যেন মনে হচ্ছে। স্যার ইউএন টার্মটা তো 0 নয় লিমিটটা, তাহলে ডাইভার্ট এরকম বলছি না তো, এটা -1 তাহলে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট? না না না, আমি রেশিও নেইনি, কিচ্ছু নেইনি। তাহলে এই টার্মটা যেহেতু নট ইকুয়ালস টু 0, তাহলে দেয়ারফর বাই নেসেসারি কন্ডিশন অফ কনভার্জেন্সি সামেশন un ক্যান নেভার কনভার্জেন্ট, কোনো দিনই কনভার্জেন্ট হতে পারে না, ডাইভার্জেন্ট। এত সহজ। তার মানে এর লিমিট ক্যালকুলেট করতে বলছে, এবার তোমাকে বললো যে এর করসপন্ডিং যে সিরিজটা সেটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট চেক করো, তাহলে করসপন্ডিং সিরিজটা আমার ডাইভার্জেন্ট হবে। কত সহজ বোঝো। আমি তখন ভেবেছিলাম যে 0 চলে আসছে, হয়তো না 0 আসবে যদি এই এনটা না থাকতো, এখানে তো এন আছে, সেই জন্য এটা একটা সমস্যা হলো। ঠিক আছে, ভালো প্রবলেম। এটা দেখো
ইন্টিগ্রেশন যখন করেছিলে তখন এই ধরনের অঙ্ক করেছো। সো সাম অফ দ্য সিরিজ বের করার গল্প, এটাও দেখো ইন্টিগ্রেশনের অঙ্ক, ইন্টিগ্রেশনে এই ধরনের অঙ্ক তোমাদের করা হয়েছে, তোমরা এটা জানো। আচ্ছা, যেমন এই অঙ্কটার দিকে তাকাও, ফর হোয়াট ভ্যালু অফ পি ডাজ দ্য ফলোয়িং সিরিজ কনভার্জেন্ট, বলতে পারবে পি এর কোন মানের জন্য এটা কনভার্জেন্ট হবে? 2006 এসছে, কনভার্জেন্ট হবে পি এর কোন মানের জন্য, তারপরে আমি বলবো এটা অলরেডি হয়ে গেছে। গ্রেটার দেন 0 উইথআউট একদম একদম, এটা জাস্ট এক্সপান্ড করা আছে, আর আগের অঙ্কটাতে এক্সপান্ড করা ছিল না, পার্থক্য এইটুকু। এটা এক্সপান্ড করা ছিল না, পি এর জায়গায় আলফা ছিল এখানে, আর এখানে শুধু এক্সপান্ড করা আছে, পার্থক্য হচ্ছে দিস ওয়াট। আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো। ঠিক, এবার না একটা অন্যরকম অঙ্ক করবো। দেখো অন্যরকম মানে এই প্রবলেমটার সমস্যাটা বলি, দেখেই তো কেমন লাগছে, এত বড় একটা সিরিজ, এই সিরিজের আবার সাম বের করতে বলছে, তার এটার কত ভ্যালু আসবে। এটা সত্যি একটু অন্যরকম প্রবলেম, অনেকের মাথা হয়তো ঘুরে যাবে যে কি করে আবার এর সাম বের করা যায়, কিন্তু আমি বলছি বড্ড ইজি, সহজ করা যাবে। সাম অফ দ্য সিরিজ বের করো, সাম অফ দ্য সিরিজ, দেখে বুঝতে পারছো মনে হচ্ছে না কত কঠিন, অন্যরকম একটু। তো সাম বের করার অঙ্ক কি হতে পারে? উপরেরটা 3 করে বাড়ছে আর নিচেরটা 6 গুণ করে বাড়ছে, তাই লাস্ট টার্মটা লিখে তারপর বিচারটা করতে হবে। কত ইজিলি বলে দিলে, কিন্তু সত্যি সত্যি কি হবে সেটা আমাকে বলো। দেখো বাজে বাজে অঙ্ক, অত সহজ না রে বাবা। কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে যদি চেক করতে বলতো, তোমরা না nth টার্মের যে সিরিজটা সেটাই খুঁজে পেতে না, অনেকে আছো। আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, ধরো সামেশন ইউএন বি দ্য গিভেন সিরিজ, সাপোজ আমি ধরে নিলাম সামেশন ইউএনটা গিভেন সিরিজ, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে nth টার্ম ইউএন কত, তুমি তাহলে nth টার্ম কী করে পাবে? বলতে পারবে nth টার্মটা বড্ড টাফ, কিন্তু এই টার্মটাকে ইগনোর করতে হবে অবশ্য, কারণ 1-এর সঙ্গে 5-এর কোনো সম্পর্ক নেই, কিন্তু 5, 8 তাদের সম্পর্ক আছে, 5, 8, 11, 5, 8, 11 এইভাবে করে যাচ্ছে। বলতে পারবে আমাকে 5, 8, 11 করে তার nth টার্মটা কত হবে? এইখানে কত বসাবো বলতে পারবে? কেউ বলতে পারবে? 3n + 2। বোঝা যাচ্ছে? কী করে বের করব বলি তোমাদের, এটা বের করার ধারণাটা, টেকনিকটা আসছে tn থেকে, এরিথমেটিক প্রোগ্রেশন করেছিলাম সেখান থেকে, a + n - 1d, a + n - 1d মানে a মানে ফার্স্ট টার্ম 5, ফার্স্ট টার্ম হচ্ছে 5, তারপরে ডিফারেন্স, d মানে কমন ডিফারেন্স হচ্ছে 3, তাহলে কত আসবে? n - 1 × 3, তার মানে 3n - 3 + 5, দিস ইকুয়ালস টু 3n + 3, 3n + 2, 3n + 2, তাহলে এর এই টার্মটা হচ্ছে 3n + 2। ক্লিয়ার? নিচের দিকে কি থাকবে শোনো, নিচের দিকে কি থাকবে, যদিও এই অঙ্কটা করার জন্য এটা আমার লাগবে না, তবু আমি তোমাদের ভাবানোর চেষ্টা করছি। নিচের দিকে কি থাকবে কে বলবে? 6n + 6, ভেরি গুড, 6n + 6, কেন জানো তো? কারণ এর ফার্স্ট টার্মটা 6, আর তারপরে n - 1 ইন্টু কমন ডিফারেন্স হচ্ছে 6, তার মানে এটা 6n + 6, আচ্ছা ও আচ্ছা সরি, এটা নয়, এটা হবে 6 ইন্টু 12 ইন্টু 18 ইন্টু এই টার্মটা 6n, এরকম থাকবে, ভুল বললাম, সরি, এরকম থাকবে, বুঝতে পারলাম। কিন্তু আমাদেরকে বলতে হবে কি জানো তো, ইগনোরিং ফার্স্ট টার্ম, let summation un be the given series where un equals to this one, এটা লিখতে হবে, কারণ এই টার্মটা কি অসুবিধা? স্যার বলছি ফার্স্টের টার্মটা যদি, ও আচ্ছা, তাহলে এখানে 6n + 6 নিতে হবে, ঠিকই বলেছো, এবার ঠিক আছে, ঠিক, কারণ n এর মান যদি 1 নাও তাহলে 12 পর্যন্ত আসতে হবে,
12 পর্যন্ত আসতে হবে মানে ঠিক। তাহলে এই টার্মটা যেহেতু ইগনোর করেছি তার জন্য এটা ঠিক আছে, একদম ঠিক। এবার শোনো, ফার্স্ট টার্ম ইগনোর করার পর তুমি যখন এমন পেলে, সবাই বোঝো, আগে কথাগুলো বোঝো। ইউএন সমান সমান এটা নিলাম, এটা তো আমার কনভার্জেন্ট ডাইভার্জেন্ট চেক করার জন্য ইউএন লাগছে। আমাকে তো এখানে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট চেক করতে বলছে না, আমাকে তো বলছে যে এর সামটা বের করো। যেহেতু সাম বের করতে বলেছে মানে কনভার্জেন্ট অবশ্যই হবে। যদি সাম না বের করতে বলে, যদি কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বের করতে বলতো, এটা নেওয়ার পর রেশিও টেস্ট করতাম, দেখবে যে 1/2 বা 2 বা কিছু একটা আসবে। রেশিও টেস্ট করার পর কনভার্জেন্ট তুমি অটোমেটিক্যালি বলে দিতে পারবে। যেহেতু এটা চাইনি, আমরা করব না। আমাদের কাজ কি? সাম বের করা। এই টাইপের অঙ্ক একটা দুটো নেই, আমি তোমাদের ধারণা দিচ্ছি। 16-এর অঙ্কটা সাম বের করার অঙ্ক। 16-এর পরে ফাইন্ড দ্য সাম অফ ইনফাইনাইট সিরিজ, ও একই অঙ্ক, এটা আরেকটা। আমি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি কি কি আসতে পারে। 26 এই অঙ্কটা কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ। তাহলে এই ইনফাইনাইট সিরিজের সাম বের করো, এটা আরেকটা অঙ্ক। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, আমি কি ধরনের কোশ্চিন আসতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাম অফ দ্য সিরিজ, এরকম একটা দুটো অঙ্ক নয়, এত অঙ্ক এসছে না পরীক্ষায়। ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, দেখো আরেকটা। তো এতগুলো অঙ্ক সাম অফ দ্য সিরিজের ক্ষেত্রে আসতে পারে। তো সাম বের করার জন্য যে কনসেপ্টটা তোমাদের নেব সেটা বোঝো সবাই একটু। কি করে করব দেখো, সবাই বোঝো। আমি এটা সাম বের করতে চাইছি। আমাদের কাজ হবে একটা এক্সপানশন নিয়ে একটু আলোচনা করা। 1 - x টু দি পাওয়ার -n, এই এক্সপানশনটা তোমাদের সবার মনে আছে। টু দি পাওয়ার -m, কে কে বলবে এই এক্সপানশনটার সম্পর্কে তোমাদের ধারণা আছে নিশ্চয়ই। কত হয় বলো তো এই এক্সপানশনটা? বলো কত হবে এই এক্সপানশনটা? 1 m। আচ্ছা, একটু ভালো করে এক্সপানশনে লিখছি। প্রথম টার্মটার নিয়ম হচ্ছে টু দি পাওয়ার m নিচ্ছে, টু দি পাওয়ার m নিচ্ছে, তাহলে তোমাদের সুবিধা হবে। এটাতে কি নেব? m নিচ্ছ, তাহলে কত হবে বলো তো? প্রথম টার্মটা হচ্ছে mc0, তাহলে 1। তারপরের টার্মটা হবে মাইনাস mc1 মানে কি m, তাহলে m ইন্টু এক্স। তারপর টার্মটা হবে প্লাস m ইন্টু m-1/2। অ্যাকচুয়ালি এটা mc2, কত থাকবে এখানে? x²। তারপর টার্মটা কি থাকবে? আবার মাইনাস m ইন্টু m-1 ইন্টু m-2/3 ইন্টু x³ এটা ফ্যাক্টরিয়াল 2। এভাবে x³ এইভাবে যায় না সামগুলো? ঠিক বলছি কি? এটা কি এরকম টাইপের কিছু গল্প? ঠিক বলছি কি বলো? এটা কি ঠিক বলছি? সাম অফ দ্য সিরিজ বের করার গল্প হচ্ছে দিস ওয়ান। হ্যাঁ স্যার, এটাই। এবার ফার্স্ট টার্মটাতে আমাদের যেন কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু পরের টার্মগুলো নিয়ে যখন আলোচনা করছি তো আমরা এবার দেখে নেই যে এক্সের মান কত হতে পারে আর এম এর মান কত হলে, এক্সের মান কত আর এম এর মান কত হলে এই সিরিজের সঙ্গে একটা খুব সুন্দর রিলেশন আসছে, সেটা আমরা দেখতে চাইছি। এক্সের মান কত আর এম এর মান কত হলে এই সিরিজের সঙ্গে রিলেশন আসবে সেটা আমি দেখতে চাইছি। একটু খেয়াল করে দেখি, প্রথম টার্মটাতে কিন্তু 1/6 আছে, তাহলে 1/6টা আর কোনো মতেই মনে হয় মেলানো যাচ্ছে না। ঠিক বলছি কি? কিছু করা যাচ্ছে? আমি জানতে চাইছি এই সামটা কত হবে, কারণ সামটা মেলানোটা খুব টাফ। ডাইরেক্ট অ্যান্সার তো লিখবো না, আমি তোমাদের কী করে বের করতে হয় সেই প্রসিডিওরটা শেখানোর চেষ্টা করছি। আমরা এক্সপানশনটা কি করলাম, যে এটার সঙ্গে 1 - x তার টু দি পাওয়ার m, এই এক্সপানশনটা নিচ্ছি। যদি -m নাও তাও চলবে, প্লাস নিলেও চলবে। তাহলে এর প্রথম টার্ম 1 - mx প্লাস m ইন্টু m-1/2 x², m ইন্টু m, এটা মাইনাস হবে, m ইন্টু
m ইন্টু m মাইনাস ওয়ান ইন্টু m মাইনাস টু তার ফ্যাক্টরিয়াল 3 এক্স কিউব এদের সঙ্গে কম্পেয়ার করলাম। এবার কি করছি, লেট মাইনাস এম এক্সটাই আমার 1/6 হলো। আর কি ধরছি, m ইন্টু m মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল 2 তার এক্স স্কোয়ারটা হচ্ছে আমার 5/6 ইন্টু 12, এটা ধরে নিলাম। এবার এই এম এক্সের মানটা এখানে বসাচ্ছি, দেখা যাক কি হয়, কথাগুলো বোঝো। তাহলে এখান থেকে পাচ্ছি কি, এমটা যদি কমন নাও তাহলে এম কমন নিলে থাকবে 1 মাইনাস 1/m, এটা থাকবে। এখানে একটা এম এক্স তার হোল স্কোয়ার হবে, 2টা ওইদিকে গুণ করে দাও, 5 ইন্টু 2/6 ইন্টু 12 হলো। এবার 1 মাইনাস 1/m, এই এম এক্সের জায়গায় মানটা বসাও, এম এক্সের হোল স্কোয়ার করলে 1/6 স্কোয়ার হবে, তাহলে 5 ইন্টু 2/6 ইন্টু 12, 6 স্কোয়ার কাটলে এটা কাটবে, এখানে 6 কাটবে, এটা কাটবে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1 মাইনাস 1/m দিস ইকুয়ালস টু 5। তাহলে মাইনাস 1/m সমান সমান 5 মাইনাস 1, তার মানে মাইনাস 1/m সমান সমান 4। সো এম এর মানটা আমি মাইনাস 1/4 পেলাম, এম পেয়ে গেলাম। এম পেয়ে যাওয়ার পর এক্স কত, এক্সের মান এম এক্স সমান সমান এটা ছিল, তাহলে এক্স হচ্ছে মাইনাস 1/6m, মাইনাস 1/6, এম এর জায়গায় আবার 1/4, কিন্তু একটা মাইনাস আসবে, প্লাস হয়ে যাবে। এই 1/4টা কী করে দেবে, উপরে এটাকে 2 করে দেবে, নিচে 3 করে দেবে, তাহলে এক্সের মান 2/3। ক্লিয়ার? কিন্তু আমি কি করছি দেখো, আমি এই টার্মটার সঙ্গে এটা সমান করার চেষ্টা করছি, এই টার্মটার সঙ্গে এটা সমান করছি, তো 1 তো আমার এক্সট্রা টার্ম, তাহলে এই 1টা ওইদিকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে ফাইনাল কনক্লুশন যেটা দাঁড়ালো যে দেয়ারফর মাইনাস এম এক্স প্লাস এম ইন্টু m মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স স্কোয়ার মাইনাস এই টার্মটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m, আর ওই 1টা এইদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 1। এবার আমরা যদি পুট m সমান সমান মাইনাস 1/4 আর x সমান সমান 2/3 যদি পুট করি, তাহলে আমার রিকোয়ার্ড অ্যান্সারটা আসবে। m সমান সমান মাইনাস 1/4 পুট করলে কি হচ্ছে শোনো সবাই, এখানে ভেরিফাইও করা হয়ে যাবে, 1/4 হবে, এক্সের জায়গায় 2/3, তাহলে 2 ক্যান্সেল করলে কত আসছে 1/6, তাহলে সত্যি 1/6 আসলো। এবার এখানেও ভেরিফাই করো, মাইনাস পুট করছো, এম এর মানটা মাইনাস, তাহলে মাইনাস 1/4 মানে এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে এখানে 1/4, এটা তোমার হয়ে যাবে মাইনাস 1/4 মাইনাস 1 মানে মাইনাস তো হবে না, 5/4 আর নিচের দিকে একটা ফ্যাক্টরিয়াল 2, তার মানে ফ্যাক্টরিয়াল 2 আর একটা কী ছিল এক্সের জায়গায়, আচ্ছা এক্সের জায়গায় বলবে 4/6 3 স্কোয়ার 9, 4/9 এক্সের জায়গায় 4/9, দেখা যাক ওই টার্মটা পুরো এই টার্মটা আসছে কিনা চেক করে নিচ্ছি, 5/6 ইন্টু 12 আমি চেক করে নিচ্ছি, কিন্তু আসবে শিওর। তাহলে এই এখানে কি আসছে, একটা 4 কেটে গেল, তারপরে উপরে থাকছে 5, নিচে 4 ইন্টু 3 6, আর এখানে একটা 3 আছে, 3 ইন্টু 2 ইন্টু কত 18 আসবে, তাই তো 18 আসছে, 6 ইন্টু 12 আসছে, 12 আসছে কি 4 ইন্টু 3 12, বুঝতে পারলে কথাটা? তাহলে 1/6 প্লাস 5/6 ইন্টু 12 মিলে গেছে। এবার পরের টার্মগুলো মিলবে, তার মানে এটা ডাইরেক্ট আমরা লিখতে পারি 5/6 ইন্টু 12, 5 ইন্টু 8/6 ইন্টু 12 ইন্টু 18, তাহলে এই টার্মটা কার সঙ্গে সমান হবে, এদের সঙ্গে সমান হবে। সো 1 মাইনাস এক্সের জায়গায় বসিয়ে দাও 2/3, এক্সের জায়গায় বসাও 2/3 হোল টু দি পাওয়ার মাইনাস 1/4 মাইনাস 1, এটা রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে সাম হচ্ছে দিস 1, তাহলে এটা কত আসবে 3 মাইনাস দিস 1, তার মানে 1/3 তার টু দি পাওয়ার মাইনাস 1/4 মাইনাস 3, তাহলে অ্যান্সারটা হবে, এটা উল্টে দিলে হবে 3 টু দি পাওয়ার 1/4 মাইনাস, এটা 3 কেন 1 মাইনাস 1,
তো 3^1/4 -1 এই হলো আমাদের সাম অফ দ্য সিরিজ। এই সাম অফ দ্য সিরিজে আর কিছু কায়দা করার দরকার নেই, এটাই রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, না বুঝতে পারলেও আমাকে জিজ্ঞাসা করতে পারো, না বুঝতে পারলেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি কি ভুল করলাম নাকি একদম ঠিক আছে, তোমরা কি মিলিয়ে দেখলে? কেউ করেছো? স্যার হিসাব তো এরকমই আসছে, ঠিকই তো আছে মনে হচ্ছে, মানে এরকম ভাবেই তো করাছেন। একদম, এটা চেক করবে, দেখবে ঠিকঠাক করে হয়ে যাবে। কেন এটা করছি জানো তো? কারণ এই ধরনের অঙ্ক আমি অনেকগুলো দেখতে পাচ্ছি, সেই জন্য করাচ্ছি। তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন এটা সেম অঙ্ক, এটা আমার বলার দরকার নেই। এই যে এই প্রবলেমটাও দেখো 26-এরটা, কই রে বাবা, 26-এটা সেম প্রবলেম দেখছি, 1 + 2/6, 2 × 5/1। তো একই প্রবলেম, একই রকমভাবে এটা করতে পারবে। লাস্টের দিকে দেখি আরেকটা কি প্রবলেম আছে, 26, 20 কত আছে, 27, 28। সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ বলছে, এই ইনফাইনাইট সিরিজের সামটা বের করো। আমি জাস্ট যে টেকনিকটা শেখালাম সেই টেকনিক দিয়ে সত্যি সত্যি করা যায় কি না তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেম প্রবলেম পরীক্ষার সময় যদি আসে তাহলে কি করবে, এই অঙ্কটার ক্ষেত্রেও এই এক্সপান্ডগুলো করবে। যেগুলো যেগুলো কমন যাচ্ছে সেগুলো তুমি ইভেন কমনও নিয়ে নিতে পারো। তার মানে পরের লাইনে এটা তুমি 5 যেগুলো যেগুলো কমন যাচ্ছে কমন নিয়ে নেওয়া যেতে পারে। 3 × 6 × 4² পর্যন্ত কমন নিলাম। কমন নেওয়াতে সুবিধা কী হবে, এই টার্মটা থাকবে প্লাস ওই দিকের টার্মটা থাকবে, কত 1 + 5 তাহলে এটা 8 থাকছে না, 5টা তো আর কমনই চলে আসলো, 5 তো সব জায়গায় আছে। তাহলে 8 কত হবে, 8/3 × 6 কমন নিয়েছো, 4² কমন নিয়েছো, তাহলে শুধু 4 থাকবে নাকি, না 9 থাকবে, একটা 9 থাকবে, 9 × 4 থাকবে। তারপর কি আসবে, 5 × 8 × this one, তাহলে 8 × 11/9 × 12 × 1/4² থাকবে। তাহলে এদেরকে ওই এক্সপানশনের মতো করে ভাবলে আমরা বের করতে পারি কি করে, না এটাকেই আমি যেন ধরে নিচ্ছি যে 5/3 × 6 × 4², 1 - x⁴m, এটা ধরে নিচ্ছি। তাহলে এই এক্সপানশনের সঙ্গে এটা সমান হবে। তাহলে এবার চেক করলে কি হবে, প্রথম টার্মটাতে যেহেতু 1 আছে আমি বেঁচে গেলাম, তাহলে 1-এর সঙ্গে 1 মিলে গেছে। পরের টার্মটা কি হবে, দেন বলে তুমি এখানে লিখবে mx এর মান কত হবে, 8/9, নাকি -mx, -mx এর মান হচ্ছে 8/9, না 8/9 ইন্টু আবার একটা 1/4 আছে। তারপরে টার্মটা কি হবে, m × m-1 বাই ফ্যাক্টরিয়াল 2 x² = 8 × 11/9 × 12 × 1/4²। যদি এটা দেখাতে পারি না আমার গল্প শেষ। তাহলে আমি এখান থেকে এক্স এর মান বের করবো আর এম এর মান বের করবো। টেকনিকগুলো বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো একটু হার্ডার টাইপ হলেও এই ধরনের অঙ্ক আসলে বের করার টেকনিক আমি বুঝে গেলাম। দেখো কি করে করবে এবার, একই রকম গল্প। এই এম এক্সটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে এটা থেকে স্কোয়ার করলে এম কমন নিলে 1 - 1/m, 1 - 1/m কথাগুলো বোঝো। এক্সও বের করতে পারো, ডাইরেক্ট এখানে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1 - 1/m, mx² মানে 8-এর স্কোয়ার, নিচের দিকে 9-এর স্কোয়ার, আর একটা 1/4² হবে। মাইনাস আসার কোনো চান্স নেই। ওইদিকে 8 × 11, 9 × 12, 1/4², 4² ক্যান্সেল, 9² একটা 2 থাকবে, 2টা তাহলে এই দিকে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে একটা 9 থাকলো, এখানে 9 এই পর্যন্ত ঠিক আছে। এখানে একটা 8 থাকবে, এখানে একটা 8, 11 কি থাকছে কোথাও, আমি যে 11 তো আমি কাটতে পারছি না, তাহলে যেমন আছে থাক। 8 আর কাটতে পারছি, একটা কাটতে পারবো, এটা 3 লিখতে পারি, 3 করলে 3 × 3 = 9, এটা 4 লিখতে পারি, এটার সঙ্গে এটা কাটতে পারি 2। ওকে, তাহলে এখানে 1 - 1/m সমান এখানে নিচের দিকে 16, উপরের দিকে 11 × 3 মানে 33,
33 এমন টাইপের কিছু একটা আসছে, -1/m বা +1/m সমান 1 - 33/16, তার মানে 16 থেকে ওইদিকে নিয়ে যাচ্ছ 33/16, তাহলে 16 থেকে এটা বাদ দিলে হবে তোমার 16 - 33/16 মানে -17/16, তাহলে m এর মান হচ্ছে মাইনাস উপরে 16 নিচে 17, তাহলে m এর মানটা এত কমপ্লিকেটেড কিছু একটা টার্ম, m পেয়ে গেলাম। এবার এখান থেকে x পাবো, অ্যান্ড x সমান -8 × 9 × 1/4, আর একটা mটা গুণ করলে উপরে 17 নিচে 16, একটা প্লাস 8 কাটলো, এখানে 2 হবে, এখানে 2 হবে, তাহলে উপরে হচ্ছে 17 নিচে 72, তাহলে m পেয়ে গেলে, x পেয়ে গেলে, m পেয়ে গেলে। এবার এই জায়গায় রিকোয়ার্ড অ্যান্সারটা আসো, রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 5/3 × 6 × 4 স্কোয়ার 1 মাইনাস ভাবো 17/72 হোল টু দি পাওয়ার -16/17, এটা হলো সাম অফ দ্য সিরিজ। এত কমপ্লিকেটেড টাইপের একটা জায়গা, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি করে বের করতে হয়, যেটা সাম তুমি সচরাচর কোনো টেকনিক দিয়ে বের করতে পারবে না, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসলো কি না বলো। আমি অ্যান্সার মেলানোর টার্গেটে নেই, অ্যান্সার আমার যা হোক কিছু একটা হবে, কিন্তু আমি টেকনিকটা করার চেষ্টা করলাম যে কি টেকনিক দিয়ে এদের সামটা বের করতে পারবো। এটা বুঝতে পেরেছো? এটাকে কমন নিলাম, কমন নিয়ে যেটা আসলো তাকে এক্সপানশন হিসেবে ধরলাম। এই এক্সপানশনে এইটা যদি সমান হয় তাহলে নিশ্চয়ই তার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম সমান হবে। ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম থেকেই যেহেতু এম আর এক্সের মান বের করা যায়, তাহলে এম আর এক্সের মান ওই দুটো টার্ম থেকে বের করে নিলাম। টেকনিকটা বোঝো, এম আর এক্সের মান বের করলাম, ওই এম আর এক্সের মান এখানে বসিয়ে দেবো, অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কথাগুলো? ঠিক, এটা পছন্দ হলো তো? আগেটা থেকে বেটার লাগলো মনে হচ্ছে? আগেটা থেকে বেটার নয়, আগেটা থেকে কঠিন, কিন্তু একটা অঙ্ক যেহেতু করে নিয়েছি পরের অঙ্কটা ইজি লাগলো। কিন্তু জানি না তোমরা নামাতে পারবে কিনা। এরকম অঙ্ক তুমি অনেক পাবে, আমি বলছি তো এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসে। ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, একই রকম, এটা বের করতে পারবে। একই রকম আরেকটা প্রবলেম আছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, কোথায় ছিল? আরেকটা কথা ছিল, তিনটে ছিল, তো সেইগুলো বের করতে পারবে। 1 + x হোল টু দি পাওয়ার n নিলে কোনো অসুবিধা আছে? 1 প্লাস, যদি 1 - x না নিয়ে 1 + x হোল টু দি পাওয়ার n, নো প্রবলেম, একই গল্প হবে, ভ্যালু তো একটাই আসবে, ভ্যালু এটাই আসবে। সাদা কমন নিয়েও তো করতে পারি, কমন না নিয়েও তো করতে পারি। হ্যাঁ, কমন না নিলেও চলবে। তাহলে কি হবে? কমন না নিলে সমস্যাটা কি হবে? এই 1-এর সঙ্গে মেলাতে পারবে না, তখন 1-এর সঙ্গে যেমন এটা আমি মিলিয়ে দিলাম, 1টা মাইনাস করতে হবে। এইভাবে করলাম, আলাদা আনসার আসছে, মানে অ্যান্সার আলাদা আসবে না, অ্যান্সার সেম আসবে, কিন্তু দেখা গেল এই প্যাটার্নে যা আসলো -1 করার জন্য আগেরটা থেকে আলাদা হবে, প্যাটার্নটা আলাদা হবে, কিন্তু নিউমেরিক্যাল অ্যান্সার, নিউমেরিক্যাল ভ্যালু একই আসবে। নিউমেরিক্যাল ভ্যালু যদি ক্যালকুলেটারে চাপিয়ে নিউমেরিক্যাল পয়েন্ট দিয়ে ভ্যালু বের করতে হবে, সবার ক্ষেত্রে সেম আসবে। কথা বোঝা গেছে? কিন্তু এত বড় এক্সপানশন, এত বড় সলিউশন হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। আমি ক্লিয়ার করে দিতে পেরেছি নিশ্চয়ই। ওকে, একটা ধারণা দিলাম। আমরা নেক্সট দিন করব সাম অফ দ্য সিরিজ। আমি আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, যদি ট্রাই করো, সহজ কিছু আছে দেখবে। যেমন এই অঙ্কটা ধরো, হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ ইজ কনভার্জেন্ট, তাহলে এটা একবার বলা হয়েছে, এটা কনভার্জেন্ট কিনা, এটা কনভার্জেন্ট কিনা, অনেকগুলো কনভার্জেন্ট হতে পারে, একদম সহজ আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সিরিজ কনভার্জেন্ট, এইগুলোর মধ্যে কোনটা কনভার্জেন্ট হবে, এটা যদি একটু খালি দেখে নাও দেখবে ঠিকঠাক লাগছে। যেমন এই অঙ্কটাও কিন্তু সাম অফ দ্য সিরিজ বের করার অঙ্ক। আমি এটা বললাম না, আমরা আগের অঙ্কটা করেছি, এখানেও আমরা না এটাই করলাম তো, হ্যাঁ এটাই করলাম, সরি। তারপরে এই অঙ্কগুলো একটু দেখে নাও। যেমন এটাও ভালো একটা প্রবলেম, জানো তো, এটা কের কোন মানের জন্য এর লিমিটটা বেরোবে, এটা খুব ভালো একটা প্রবলেম, লিমিট বের করার প্রবলেম। তা আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু পিডিএফ থেকে অঙ্কগুলো করো। আর তোমাদের আমি ওই অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশনটা এই উইকের মধ্যে করে নিচ্ছি, দেখবে তারপরে পিডিএফ লেকচারগুলো তোমরা পরপর পেয়ে যাবে। যা হয়ে গেছে সেই লেকচারগুলো আমি সিস্টেমেটিক মেথডে অ্যাপে
দিয়ে দেব, ঠিক আছে? আমাদের পড়ানোর স্টাইলটা একটু চেঞ্জ করব, থিওরিটিক্যাল জায়গাগুলোও আমি ভাবাবো, দেন আমরা অঙ্ক করব। থিওরির জন্য যদি আমার 2-3টে করে ক্লাস লাগুক, কিন্তু থিওরিটার কনসেপ্টটা থাকলে তবেই আমাদের সাবজেক্টটা ভালো লাগবে, ঠিক আছে? এমসিকিউগুলো, সাবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো আমরা নামাতে পারবো। আমি পড়িয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি তাতে দেখেছি, যখন এমসিকিউ নিয়ে আলোচনা করা হয় তখন সবাই মন দিয়ে বোঝে যে এমসিকিউটা কী হবে, দেখি তো নিজে একটু ট্রাই করি। কিন্তু যখন থিওরিটিক্যাল জায়গা পড়ানো হয় তখন নিতে চায় না ছেলেপেলেগুলো। এটা শুধু এখানে নয়, জ্যামের এক্সামও তাই দেখেছি, তাই খেয়াল করেছি যে থিওরি বলার সময় তারা ঠিকঠাক নিতে পারে না, অথচ থিওরিটা জানেই না। থিওরি না জানলে অঙ্ক করব কি করে? থিওরিটাকে আগে ভালো করে জানতে হবে। ওকে, চলো আজকে আমরা এখানে স্টপ করে দিচ্ছি।